নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আগের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাশীপুরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শেষের দিনগুলির কথা। তরুণ শিক্ষিত তরতাজা যুবকরা কেমন করে আত্মনিবেদন করেছিলেন তাঁদের গুরুর সেবায়, সেই কথাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আগের দিন ছিল প্রথম পর্ব, আজ থাকছে ভিডিওটির দ্বিতীয় বা শেষ পর্ব। যারা প্রথম পর্বটি দেখেননি অনুরোধ করব সেই প্রথম পর্বটি দেখে নিন, তাহলে পরে এই দ্বিতীয় পর্বটি শুনতে বা বুঝতে আপনাদের সুবিধা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে গিরিশচন্দ্রের কথোপকথন চলছিল। ঠিক সেই সময় মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম ঘরে এসে দেখলেন ঠাকুর যন্ত্রণায় ছটফট করছেন। মাস্টারমশাইকে দেখে ঠাকুর অর্ধনিমীলিত চোখে শুষ্ক অন্তর্ভেদী স্বরে বললেন, কষ্ট, বড্ড কষ্ট। ডাক্তারদের কোনো ওষুধই কাজে লাগছে না। কি করে গুরুর এই কষ্ট কমানো যায় তা বুঝতে পারেন না মাস্টারমশাই। শীতের পর গ্রীষ্ম, তারপর বর্ষাকাল চলে এসেছে। অসুখের উত্থান পতন চলছে পালা করে। শরীর এত দুর্বল, কোনো পথ্যই ঠাকুরের গলা দিয়ে নামে না। মাংসের জুসেও তার অরুচি ধরে গেছে। একজন বলল গুগলির ঝোল খেলে শরীরে বল বৃদ্ধি হয়। ঠাকুর তাও খেয়ে দেখতে রাজি হলেন, কিন্তু কথাটা শুনে শিউরে উঠলেন শ্রী শ্রী মা শারদামণি। পথ্য রান্নার ভার তাঁর ওপর। তিনি স্বামীর কাছে এসে বিহ্বলভাবে বললেন, ওগুলো তো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর মৃদু হেসে বললেন, আমি খাবো, আমার জন্য রাঁধবে, তাতে কোনো দোষ নেই। এই বাগান বাড়িতেই রয়েছে দুটো পুকুর, তাতে গেড়ি গুগলির অভাব নেই। শ্রী শ্রী মাকে সাহায্য করার জন্য কালীপ্রসাদ ঘাটের পাশ থেকে গুগলি তুলে এনে খোলা ভেঙে পরিষ্কার করে দেয়। মা সেগুলি সেদ্ধ করে ভাতের মণ্ডের সঙ্গে মিশিয়ে খাওয়াতে আসেন স্বামীকে। মশলাহীন বিস্বাদ ওই খাদ্য সুস্থ মানুষই গলাধ্যকরণ করতে পারে না। ঠাকুর মুখে দিয়ে থুতু করে ফেলে দেন, তবু অসীম ধৈর্য নিয়ে মা একটু একটু করে খাওয়াতে চান। ঠাকুর খেতে খেতে ঘুমিয়ে পড়েন কিংবা আচ্ছন্নের মতন হয়ে যান। চুপ করে বসে থাকেন মা। বেশি দেরি হলে তিনি স্বামীর শরীরে আলতোভাবে ঠেলা দিয়ে ডেকে বলেন, উঠুন, আর একটু খাবেন না? ঠাকুর চোখ মেলে একটু ম্লান স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপর আস্তে আস্তে বলেন, কি দেখলাম জানো? কলকাতার লোকগুলো যেন অন্ধকারের পোকার মতন কিলবিল করছে, তুমি ওদের দেখো। মা কেঁপে উঠলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজের শরীরের দিকে দেখিয়ে বলেন, এ আর কি করেছে, তোমাকে আরও অনেক বেশি করতে হবে। এর আগেও ঠাকুর একদিন মাকে তার ভক্তদের দেখাশোনার ইঙ্গিত দিয়েছিলেন। নিজের শরীরের এত ব্যথা বেদনা, তবু তরুণ শিষ্যদের জন্য তার সর্বক্ষণ চিন্তা। তবে সব শিষ্যই যে বিশুদ্ধ নির্লোভ তা নয় অবশ্য। এমন একটি নির্মল পবিত্র মানুষের সংস্পর্শে এসে সব মানুষই যে স্বভাব বদলাবে তা নয়। কেউ কেউ আসে চটজলদি কিছু সিদ্ধাই পেয়ে যাওয়ার বাসনায়। কেউ কেউ ভাবে পরমহংসদেব একবার ছুঁয়ে দিলেই পাপ থেকে মুক্ত হয়ে যাব। কেউ কেউ এসে এড়ে তর্ক করে। এরা আসে আবার চলেও যায়। ঠাকুরের সেবক হিসাবে গ্রাম থেকে এসেছিলেন হৃদয়, ঠাকুরের ভাগ্নে। তার তো চরিত্র শোধন হলোই না, দিন দিন সে দুর্জন হয়ে উঠল। অনেক বদ দোষ ছিল তার। দক্ষিণেশ্বরে সে ভক্তদের কাছ থেকে ঘুষ নিত। একটু শাঁসালো আগন্তুক দেখলে তার কাছ থেকে টাকা না নিয়ে ঠাকুরের সঙ্গে দেখাই করতে দিত না। কেউ কিছু উপহার আনলে নিজে হাতিয়ে নিত। একবার মাকে দক্ষিণেশ্বর থেকে ফিরিয়ে দিয়েছিল সে।
ঠাকুরকে ভালো করে খেতেও দেয়নি। এমনই উদ্ধত হয়ে উঠেছিল সে যে একবার মথুরবাবুর 8 বছরের নাতনিকে কারোর বিনা অনুমতিতে মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছিল কুমারী পুজোর জন্য। তার ভাবটি এমন ছিল, রামকৃষ্ণের সে সম্পর্কে ভাগ্নে, সেই বা মামার সমান হবে না কেন? দক্ষিণেশ্বর মন্দিরের বর্তমান মালিক ত্রৈলোক্যনাথ যখন হৃদয়কে তাড়িয়ে দিলেন, তখনও সে তেজের সঙ্গে ঠাকুরকে বলেছিল, মামা তুমি আমার সঙ্গে চলে এসো, তোমাকে অন্য কালী মন্দিরে নিয়ে গিয়ে বসাবো, আবার তোমার অনেক ভক্ত হবে, অনেক পসার হবে, আমি সব ব্যবস্থা করব। তুমি তো একটা বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। বলাই বাহুল্য, ঠাকুর যেতে রাজি হননি। হৃদয় এখন দেশে ফিরে গিয়ে চাষবাস করে। প্রতাপচন্দ্র হাজরাও ঠাকুরের জন্মস্থানের কাছাকাছি এক গ্রাম থেকে এসেছেন। এই হাজরা কম জ্বালিয়েছে ঠাকুরকে? তার ধারণা কামারপুকুরের গরিব চাটুজ্যেদের বাড়ির ছেলে গদাধর একসময় পটুয়ার মতন মূর্তি গড়ত আর রাখাল ছেলেদের সঙ্গে খেলে বেড়াতো। সে নাকি কলকাতায় গিয়ে হঠাৎ মস্ত বড় সাধু পরমহংসদেব হয়েছে। এ গায়ের মেধো, ভিন্ন গায়ে মধুসূদন। তা গদাধর যা পারে প্রতাপ হাজরাই বা তা পারবে না কেন? সেও দক্ষিণেশ্বরে এসে সাধুর ভেগ ধরল, মুখে বড় বড় কথা বলে, কিন্তু সবসময় তার স্বার্থ চিন্তা। প্রকৃত ভক্তরা হাজরার ভণ্ডামি দেখে মনে করে, ঠাকুর একে সহ্য করছেন কি করে? এরকম একজন স্বার্থবুদ্ধি সম্পন্ন মানুষকে তাড়িয়ে দেওয়াই উচিত। ঠাকুর তবু তাকে তাড়িয়ে দেননি। মস্করা করে প্রায়ই বলেছেন, থাক থাক, জটিলা কুটিলা না থাকলে লীলা পোষ্টাই হয় না। ঠাকুর বলেছেন, হাজরাকে আমি কীরকম জানিস? যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, আবার লুচ্চারূপী নারায়ণ। নরেনের অবশ্য হাজরা সম্পর্কে দুর্বলতা আছে। নরেন অনেক বাসনা পরিত্যাগ করেছে, কিন্তু তামাক চুরুট পান খাওয়ার অভ্যেস ছাড়তে পারেনি। হাজরা ভালো তামাক সাজে, নরেন হাজরার এক হুকো তামাকের ইয়ার। হাজরা বেশ চটপট, চতুর, কথা বলে হাসাতেও জানে। নরেনের প্রশ্রয়ে হাজরা রয়ে গেছে কাশীপুরের এই বাড়িতে। ঠাকুরের কাছে নরেনের 7 খুন মাপ, সে যে খাপখোলা তলোয়ার। হাজরা আছে তো থাক, সে যে নরেনের ফেরেন্ডো। যারা সংসারী ভক্ত তারা টাকা পয়সার হিসেব কিছুতেই ভুলতে পারে না। কাশীপুরের বাগানবাড়ির সব খরচ চালাচ্ছে 2-3 জন ভাগাভাগি করে। ভক্তদের সংখ্যা বেড়ে গেলে খাবারের খরচও বাড়ে, তাতে খরচদাতারা বিরক্ত হন। রামদত্ত, বলরাম বসু যত বড় ভক্ত তেমনই কৃপণ। খরচ কমাবার উপদেশ দিতে এসে তারা এমন অপমানজনক কথা বলে যে নরেন ক্ষেপে যায় একেবারে। সে বলে ওঠে, ওদের পয়সায় আর খাবো না, বরং ভিক্ষে করে খাবো, তাও ভালো, তবু ওদের পয়সা চাই না। তরুণদের মধ্যে কয়েকজন অবস্থাপন্ন ঘরের ছেলে, তারাও ভিক্ষের নামে হইচই করে উঠল। সবাই ভিক্ষে বেরোবার জন্য ব্যস্ত। গেরুয়া কাপড় পরে নিল তাড়াতাড়ি। প্রকৃত সন্ন্যাসী না হয়েও এরা গেরুয়া পেয়েছে এক বিচিত্র কার্যকারণে। বুড়ো গোপাল দাদা এর মধ্যে একবার তীর্থ দর্শনে গিয়েছিলেন। ফেরার পর সে আরও পুণ্য সঞ্চয়ের জন্য 12খানি কাপড়, রুদ্রাক্ষের মালা ও চন্দন কিনে আনে গঙ্গাসাগরে যাত্রী সাধুদের দান করবার জন্য। নিজের হাতে সে কাপড়গুলি গেরুয়া রঙে ছুপিয়েছেন। তার সংকল্পের কথা জানতে পেরে ঠাকুর বুড়ো গোপাল দাদাকে ডেকে বলেছিলেন, তুই জগন্নাথ ঘাটের সাধুদের এইসব দান করবি, তাতে যে ফল পাবি ভাবছিস তার 1000 গুণ ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। এদের মতন ত্যাগী সাধু তুই আর কোথায় পাবি? এদের এক একজন 1000 সাধুর সমান। এরা হলো হাজারি সাধু, বুঝলি? কাপড় আর মালাগুলো আন, আমি ছুঁয়ে মন্ত্র পড়ে দিচ্ছি। গুরুর হাত থেকে গেরুয়া পাবে শুনে সবাই আহ্লাদে ডগমগ। সকালবেলা স্নান করে এসে তরুণরা দাঁড়ালো ঠাকুরের সামনে। সেদিন তিনি দোতলার ঘর ছেড়ে নেমে এসেছেন বাগানে।
ধুতির ওপর কালো বনাতের কোটটা ঢলঢল করছে রোগা শরীরে। তিনি এক এক করে বস্ত্র ও মালা তুলে দিলেন নরেন, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, শশী, শরৎ, কালী, যোগিন, লাটু ও তারক, এই 10 জনকে। বুড়ো গোপাল দাদা নিজেই দান করেছেন, তবুও তিনি লুব্ধের মতন হাত বাড়িয়ে বললেন, ঠাকুর আমায় একটা দেবেন না? ঠাকুর তাঁকেও গেরুয়া বস্ত্র দিলেন, আর বাকি রইল একখানা, সেখানা কাউকে দিলেন না। রেখে দিলেন ঠাকুরের আরেক প্রিয় ভক্ত গিরিশচন্দ্র ঘোষের জন্য। হাজরা ও আরও কয়েকজন পেল না কিছুই। নরেন্দ্রনাথ আনন্দে গান গেয়ে উঠল, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। এই গেরুয়া বসন পরে তরুণ সন্ন্যাসীরা বেরোলো ভিক্ষে করতে। প্রথমেই তারা গেল মায়ের কাছে। একতলায় ছোট ঘরখানির সামনে ভিড় জমিয়ে তারা নানা রকম সুরে বলতে লাগলো, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। সোনার টুকরো ছেলেগুলির এই কাঙাল রূপ দেখে মা প্রথমে হতবম্ব, তারপর একসময় হেসে ফেলে ওদের একটি টাকা দিলেন। দারুণ খুশি হয়ে ওরা নাচতে নাচতে বেরিয়ে গেল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে সারাদিন পর যা পেল তা এনে নিবেদন করলো গুরুর চরণে। কারোর মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। ভিক্ষে করা যেন একটা দারুণ আনন্দের ব্যাপার। ঠাকুর মাকে বললেন, তোমার ছেলেরা চাল জোগাড় করে এনেছে, আর না খেয়ে থাকতে হবে না, রেঁধে দাও গো। সেই নানা রকম মিশ্রিত তণ্ডুলে তৈরি হলো একরকম মণ্ডের মতন পদার্থ। ঠাকুর স্বয়ং প্রথমে তার একটুখানি মুখে তুলে দিয়ে বললেন, বাহ, অমৃত অমৃত। ভিক্ষান্ন খুব পবিত্র, এতে কারোর কোনো কামনা মিশে নেই। খেয়ে বড় আনন্দ হলো। তারপরই অন্যরা ঝাঁপিয়ে পড়ে সেই মণ্ড চেটেপুটে শেষ করে দিল কয়েক মুহূর্তের মধ্যে, যেন সত্যিকারের ভুবুক্ষুরা বহুকাল পর অমৃতের স্বাদ পেয়েছে। খাওয়া শেষ করার পর নরেনরা হুঁকো টানতে টানতে হেসে গড়াগড়ি যেতে লাগলো। ঠাকুরের গলার ক্ষত এতগুলি ছেলেকে এক বাঁধনে বেঁধে ফেলেছে। কাশীপুরের বাড়িতে সবাই এক সংসারের মানুষ। আগে এরা পরস্পরের সঙ্গে আপনি, আজ্ঞে, অমুকবাবু, তমুকবাবু এরকম সম্বোধন করত। এখন সবাই নাম ধরে তুইতুকারি করে। সবচেয়ে বিস্ময়কর পরিবর্তন হয়েছে লাটুর। বিহারের এক প্রত্যন্ত গ্রামের এই ছেলেটি এসেছিল কলকাতা শহরে ভৃত্যের কাজ করতে। প্রথমে সে ছিল রামদত্তের বাড়ির নকর। তারপর সে রামকৃষ্ণদেবের সেবার কাজে লেগে যায় এবং দ্রুত রূপান্তর হয় তার। ভালো করে বাংলায় শেখেনি সে, তবু সে উচ্চাঙ্গের ভাবের কথা মন দিয়ে শোনে এবং হৃদয়ঙ্গম করে। শ্রী রামচন্দ্রের যেমন হনুমান, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সেই রকম লাটু। এতদিন পর্যন্ত সে নরেন, শশী, শরৎদের সম্ভ্রমের সঙ্গে বাবু সম্বোধন করত, কিন্তু অন্যদের সঙ্গে ঠাকুর তাকেও গেরুয়া কাপড় দেওয়ায় সে হঠাৎই একদিন এ লোরেন, এ শরৎ, এ শশী বলে অন্তরঙ্গভাবে ডাকতে শুরু করেছে। সবাই লাটুকে এখন সমান বন্ধুর মতো দেখে। ছেলেরা গেরুয়া পরে ভিক্ষে করতে বেরিয়েছিল। এই সংবাদ ক্রমে তাদের বাড়িতে পৌঁছে যায়। জননীদের বুক কেঁপে ওঠে। কোন মা তার সন্তানকে সংসার ছেড়ে যেতে দিতে চায়? ঠাকুরের সেবার জন্য ছেলেরা কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে কাশীপুরে এসে আছে, এটুকু তবু মেনে নেওয়া যায়, কিন্তু তারা গেরুয়া পরবে কেন? স্বয়ং রামকৃষ্ণ পরমহংসই তো গেরুয়া পরেন না। নরেন অনেকদিন বাড়িতে যান না। তার মা ভুবনেশ্বরী দেবী আর থাকতে না পেরে একদিন 6 বছরের ছেলে ভূপেনের হাত ধরে ছুটে এলেন কাশীপুরের বাগানে। ঠাকুরের সামনে বাইরের রমণীদের যাওয়া নিষেধ। কিছুদিন আগে এক পাগলি এসে উৎপাত করেছিল। ঠাকুরের প্রতি মধুরভাবে নিজেকে নিবেদন করতে চেয়েছিল বলে তার আদেশে কারোকেই আর দোতলায় উঠতে দেওয়া হয় না। কিন্তু নরেনের জননীকে আটকায় কার সাধ্য? নরেন মাকে দেখে তক্ষুনি সামনে আসতে না চেয়ে আড়ালে লুকোলো।
তবু তাকে এক ঝলক দেখতে পেয়েছেন ভুবনেশ্বরী দেবী। ছেলের অঙ্গে সত্যিই গেরুয়া বসন। বিছানার ওপর একটা বড় বালিশে হেলান দিয়ে বসে আছেন ঠাকুর। মুখে ভীতু ভীতু ভাব। তামাক খেতে ইচ্ছে করছে খুব, কিন্তু গলার ব্যথার জন্য এখন হুঁকো টানা বন্ধ। ভুবনেশ্বরী দেবী ভেতরে এসে হাত জোর করে প্রণাম জানালেন। তারপর সরাসরি অভিযোগ করলেন, আপনি আমার ছেলেকে কেড়ে নিচ্ছেন কেন? ঠাকুর বললেন, ডাক্তার আমাকে কথা বলতে মানা করেছে। তুমি মা এসেছো, ভালো করেছো। বসো বসো। ভুবনেশ্বরী দেবী অভিমান ও ক্ষোভের সঙ্গে বললেন, আপনি অসুস্থ, বেশিক্ষণ থাকবো না। শুধু একটা কথা জানতে চাই, নরেন আপনাকে ভক্তি করে, মানে সে আপনার সেবা করার জন্য এখানে রয়ে গেছে, তাতে তো আমি আপত্তি করিনি। বাড়িতে যাওয়া ইদানিং সে ছেড়েই দিয়েছে। ছোট ছোট ভাইরা কেমন আছে, দুবেলা খেতে পায় কি না সে খবরও রাখে না। তবু সেসব আমি সামলাচ্ছি, কিন্তু তা বলে সে গেরুয়া ধারণ করবে? সংসারের সে বড় ছেলে, তাকে লেখাপড়া শেখানো হয়েছে, তবু সে কোনো দায়িত্বই নেবে না। ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও না। আমি তো কারুকে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে যেতে বলি না, বরং নরেনকে বলেছি বাড়িতে তোর বিধবা মা আর ছোট ছোট ভাইয়েরা রয়েছে, তাদের দেখাশোনা করতে হবে। তোর কি সন্ন্যাসী হওয়া উচিত? নিয়ে যাও না মা, আজই ওকে নিয়ে যাও। নরেনকে ডেকে পাঠানো হলো। গুরুকে প্রণাম জানিয়ে বাধ্য ছেলের মতন সে মা আর ছোট ভাইয়ের সঙ্গে ভাড়ার গাড়িতে উঠল। মাথার চুল ছোট করে ছাটা, চোখের নিচে রাত্রি জাগরণের কালি, সারা গায়ে ময়লা, বহুদিন সাবানের ছোঁয়া লাগেনি। গেরুয়ার বদলে কার যেন একখানা ছেঁড়া ধুতি পরে এসেছে। এখন দেখে কে বলবে এ সেই সিমলে পাড়ার ব্যায়াম বলিষ্ঠ নরেন্দ্রনাথ? প্রথম সন্তান, বড় আদরের সন্তান। তার গায়ে হাত বুলোতে বুলোতে চোখের জল ফেলতে লাগলেন ভুবনেশ্বরী দেবী। ধরা গলায় বললেন, বাড়িতে খুঁতকুড়ো যা হোক আমি রেঁধে খাওয়াতে পারি, তা বলে তোকে ভিক্ষের অন্ন খেতে হবে? তোর বাবা কত বড় মানি লোক ছিলেন। নরেন বলল, আরে না না, ভিক্ষের অন্ন খাবো কেন? ও দু একদিন শখ করে। কাশীপুরের বাড়িতে দুবেলা রান্না হয়, খিচুড়ি, একদিন লুচি, ভালোই খাই। যারা খরচ দেন তাদের সঙ্গে মাঝে বচসা হয়েছিল, মহেন্দ্র মাস্টার মশাই আবার মিটিয়ে দিয়েছেন। ভুবনেশ্বরী দেবী বললেন, তোর গুরুদেব কি বলেছেন জানিস? এই ভূপেন তো সঙ্গে ছিল, সব শুনেছে। উনি বললেন, নরেনকে তো সন্ন্যাসী হতে বলিনি আমি, ও বাড়িতে গিয়ে থাক না। নরেন্দ্রনাথ হা হা করে হেসে উঠে বলল, উনি এই বলেছেন বুঝি? জানো মা, উনি চোরকে বলবেন চুরি করতে আর গেরস্তকে বলবেন সজাগ থাকতে। এই সব মহাপুরুষদের কথার মর্ম বোঝা সহজ নয়। শেষ পর্যন্ত বাড়িতে গেল না। নরেন বাগবাজারের কাছে এসে একটি বিশেষ কাজের ছুতো দেখিয়ে নেমে পড়ল। নেমে দাঁড়িয়ে বলল, মা, তোমাকে আমি কখনো ভুলতে পারি? তুমি বিশ্বাস করো? ভূপেন, মহেন, ওদেরই বা ভুলবো কি করে? আমি যেখানেই থাকি তোমাদের যাতে কষ্ট না হয় তা আমি নিশ্চিত দেখব। তুমি কষ্ট পেলে পৃথিবীর কোনো সুখই আমার কাছে সুখ নয়। ঠাকুর নানাজনের কাছে খোঁজ নেন, নরেন ফিরেছে, নরেন ফিরেছে। এক সময় যখন নরেনের প্রত্যাবর্তনের সংবাদ জানলেন, তখন প্রশান্ত হাসিতে ঠাকুরের মুখ ভরে গেল। নরেন যে নিক্ষিপ্ত তীর, সে আর পিছু ফিরতে পারে না। নরেন তর্ক করে, নরেন অবতারত্ব মানে না, এমনকি মাঝে মাঝে ঈশ্বরের অস্তিত্বেও অবিশ্বাস করে। তবু নরেনই তো এখানকার সবাইকে মাতিয়ে রেখেছে। খাগের কলম কালিতে ডুবিয়ে ঠাকুর একটা কাগজে ছবি আঁকতে লাগলেন। এখন শরীরটা একটু ভালো থাকলে নির্জন দুপুরবেলা তিনি মাঝে মাঝেই ছবি আঁকেন। আঁকায় বেশ হাত আছে তার। ছেলেবেলায় মূর্তি করে বিক্রি করতেন। এখন ছেলেবেলার কথা খুব মনে পড়ে। আঁকতে আঁকতে থেমে গিয়ে চুপ করে চেয়ে থাকেন, যেন দেখতে পান তার বাল্যকালের গ্রাম্য জীবন, সেই দিগন্ত বিস্তারী মাঠ, আকাশে উড়ন্ত বকের শাড়ি।
ঠাকুরের প্রিয় ছবি একটি পাখি, বারবার পাখি আঁকেন। আর আঁকলেন শিব ঠাকুর, একটা হাতির মুখ, যা মনে আসে তাই আস্তে আস্তে ফুটে ওঠে ছবিতে। একবার আঁকা হলো হুঁকো হাতে এক বেশ্যা রমণী। অনেক দিন আগে একদিন মেছোবাজারে রাস্তা দিয়ে যেতে যেতে মুখে রংমাখা রঙ্গিনী মোহিনী কয়েকটি বার বনিতাকে দেখে তিনি অবাক হয়ে প্রণাম জানিয়ে বলেছিলেন, মা, তুই এইখানে এইভাবে রয়েছিস? নরেন যখন দেখা করতে এলো তখন তিনি ছবি আঁকার বদলে কি যেন লিখছেন আপন মনে। নরেনকে দেখে সামান্য চমকে উঠে তিনি লিখে চললেন কাঁপা কাঁপা হাতে। তারপর নিচে দু একটি রেখায় ছবি আঁকলেন, একটি আবক্ষ মূর্তি, তার পেছনে একটি ধাবমান ময়ূর। কাগজটি তিনি এগিয়ে দিলেন নরেনের দিকে। এতই আঁকাবাঁকা হস্তাক্ষর যে নরেন লেখাটি পড়ে ঠিক বুঝতে পারল না। জয় রাধে প্রেমমোহী নরেন শিক্ষে দেবে, যখন ঘুরে বাহিরে হাঁক দিবে জয় রাধে। ঠাকুরের সর্বক্ষণে পাহারাদার নিরঞ্জন দেখি দেখি বলে কাগজটা হাত থেকে নিয়ে বলল, বুঝেছি, উনি প্রায়ই বলেন এ কথা। লিখেছেন জয় রাধা প্রেমময়ী নরেন শিক্ষে দেবে, যখন ঘরে বাইরে হাঁক দেবে জয় রাধে। রামকৃষ্ণদেব মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, নরেন শিক্ষে দেবে। নরেন সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, আমিও সব পারবো না। ঠাকুর বললেন, তোর ঘাড় করবে। নরেন আবার কিছু বলতে যেতেই তিনি বললেন, আমার পশ্চাতে তোকে ফিরতেই হবে, তুই যাবি কোথায়? তারপরই ঠাকুরের কাশি শুরু হয়ে গেল। এরপর দুদিন অবস্থার বেশ অবনতি হলো ঠাকুরের। খালি কাশি, অনবরত কাশি, কিছুতেই থামানো যায় না। ঘুম নেই একটুও, শিষ্যদেরও ঘুম নেই। তারা দোতলার ঘরের বাইরে ভেতরে দাঁড়িয়ে থাকে। মহেন্দ্র মাস্টারও বাড়ি ফেরেননি। সকলেরই আশঙ্কা আজই বুঝি শেষ রাত্রি। বিছানায় শুয়ে থাকতেও পারছেন না। কখনো উঠে বসছেন, কখনো খাট থেকে নেমে দাঁড়াচ্ছেন ঠাকুর। নিরঞ্জন খুব সাবধানে ধরে থাকছে তার গুরুর দেহখানি। একসময় কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করলো, গলগলিয়ে রক্ত, ডাবর ভরে গেল। ঠাকুর বললেন, গামলা দে। নরেন এসে একটা গামলা পেতে ধরল। রক্তের ধারায় সেই গামলাও ভরে যাওয়ার উপক্রম। ওই ক্ষীণ শরীরে আর কত রক্তই বা থাকতে পারে? বেঁকে যাচ্ছে তার পিঠ। কয়েকজন ভক্ত মুখ ফিরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একসময় ঠাকুর কোকিয়ে বলে ওঠেন, মা, এত যন্ত্রণা সহ্য হয় না। জ্ঞান হারিয়ে তিনি পড়ে যাচ্ছিলেন। নিরঞ্জন দুই বাহু দিয়ে তাকে ধরে রইল। সকলেই কয়েক মুহূর্তের জন্য চিত্রার্পিত। নিরঞ্জনের বাহুডোরে সংজ্ঞাহীন ঠাকুর কাত হয়ে আছেন। নরেন গামলাটা নামিয়ে রেখে আস্তে আস্তে মুখ তুলল। নরেনের ঠোঁটের ঠিক ওপরেই একদলা রক্ত আর পুঁজ লেগে আছে। অনেকের ধারণা এই মারাত্মক ব্যাধি অতি ছোঁয়াচে। কেউ কেউ খুব ভক্তিমান হয়েও এখন গুরুর খুব কাছে আসে না। লাটু নরেনের মুখ থেকে সেই রক্তপুঁজ মোছার জন্য এগিয়ে দিতে গেল তার ধুতির খুঁটি। নরেন্দ্রনাথ হাত তুলে আটকালো তাকে। তারপর জিভ দিয়ে সেই রক্ত চেটে নিতে লাগলো। মাস্টারমশাই অস্ফুট স্বরে বললেন, লর্ডস সুপার ফ্রেশ ব্লাড। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাশীপুরের শেষের দিনগুলির কিছু কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।